একটা ছোট ছেলে যার নিজের পরিবারই একসময় ভেঙে গিয়েছিল, একটা যুবক যে চাইলে বিলাসিতায় ডুবে থাকতে পারত কিন্তু বেছে নিয়েছিল সংগ্রাম, আর একজন মানুষ যে প্রমাণ করে দিয়েছিল সত্যিকারের শক্তি টাকা নয়, চরিত্র। মুম্বাইয়ের এক অভিজাত পরিবারে জন্ম নিলেও তার শৈশবটা ছিল একেবারেই সহজ নয়। মা বাবার বিচ্ছেদ, একাকিত্ব আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই, এই সব কিছুর মধ্যে বড় হয়েছিলেন তিনি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যখন তিনি ব্যবসার দায়িত্ব নিলেন তখন অনেকেই বিশ্বাস করত এই মানুষটা হয়তো পারবে না, এই সাম্রাজ্য ভেঙে পড়বে। কিন্তু ইতিহাস অন্য কিছু লিখে রাখছিল। একজন শান্ত, ভদ্র আর কম কথার মানুষ চুপচাপ এমন এক সিদ্ধান্ত নিতে শুরু করলেন যা পুরো বিশ্বের নজর কাড়ল। একসময় সেই ভারতীয় কোম্পানি কিনে নেয় ব্রিটিশ গর্ব, জ্যাগুয়ার ল্যান্ড রোভার। যে দেশ একসময় আমাদের শাসন করেছিল সেই দেশের প্রতীকী হয়ে গেল এক ভারতীয়র অধীনে। এটা কি শুধু ব্যবসা ছিল? না, এটা ছিল আত্মসম্মানের গল্প। এটাই রতন টাটার গল্প। রতন নাভাল টাটা এই নামটা শুধু ভারতের ব্যবসায়িক জগতে নয়, মানুষের হৃদয়েও গভীরভাবে জায়গা করে নিয়েছে। 1937 সালে 28শে ডিসেম্বর মুম্বাইয়ের এক সমৃদ্ধ ও প্রভাবশালী পার্সি পরিবারে তার জন্ম হয়। তার পরিবার ছিল টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা বংশের অংশ, যে প্রতিষ্ঠানটি ভারতের শিল্প, অবকাঠামো, প্রযুক্তি এবং মানব কল্যাণে শতাব্দীর পর শতাব্দী ধরে অবদান রেখে আসছে। কিন্তু বাইরের এই ঐশ্বর্য তার ব্যক্তিগত জীবনে বাস্তবতাকে সহজ করে দেয়নি। খুব ছোট বয়সেই তার বাবা মায়ের সম্পর্ক ভেঙে যায়। এই বিচ্ছেদ শুধু একটা পারিবারিক ঘটনা ছিল না, এটি তার শৈশবের মানসিক জগতে গভীর ছাপ ফেলে। সেই সময় সমাজে ডিভোর্স খুব একটা গ্রহণযোগ্য ছিল না, ফলে ছোট রতনকে অনেক সামাজিক চাপ, প্রশ্ন এবং একাকিত্বের মধ্য দিয়ে বড় হতে হয়। এই কঠিন সময়ে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠেন তার দাদি, লেডি নওয়াজবাই টাটা। তিনি শুধু তাকে লালন পালনই করেননি, বরং জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা, বিনয়, সম্মান এবং দায়িত্ববোধ তার মধ্যে গভীরভাবে গড়ে তোলেন। দাদির কাছ থেকে তিনি শিখেছিলেন বড় হওয়া মানে শুধু ক্ষমতা বা সম্পদ নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতা। রতন টাটার শৈশব ছিল এক অদ্ভুত বৈপরীত্যের মিশ্রণ। একদিকে তিনি বড় হয়েছেন এক ধনী শিল্পগোষ্ঠীর সদস্য হিসেবে, যেখানে সবকিছু পাওয়া সম্ভব ছিল। অন্যদিকে তার জীবন ছিল খুবই নিয়ন্ত্রিত এবং সাধারণ। তাকে কখনো অতিরিক্ত বিলাসিতায় ডুবতে দেওয়া হয়নি। তার দাদি চেয়েছিলেন তিনি যেন বুঝতে পারেন সাধারণ মানুষের জীবন কেমন, তাদের কষ্ট কি এবং দায়িত্ব কাকে বলে। এই কারণে ছোটবেলা থেকেই তার মধ্যে তৈরি হয় এক ধরনের সংবেদনশীলতা, যা পরে তার সিদ্ধান্তগুলোর মধ্যে স্পষ্টভাবে দেখা দেয়। তিনি কখনো শুধু মুনাফার কথা ভাবেননি, বরং কর্মচারীদের কল্যাণ, দেশের উন্নয়ন এবং সমাজের প্রতি দায়িত্ব, এসবকেই সম্মান গুরুত্ব দিয়েছেন। তবে এই পথ সহজ ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ, মানসিক একাকিত্ব এবং সমাজের চাপ সব মিলিয়ে তার শৈশব অনেক সময় নিঃসঙ্গ হয়ে উঠেছিল। কিন্তু তিনি এই কষ্টগুলোকে দুর্বলতা বানাননি, বরং এগুলোই তাকে আরো দৃঢ় এবং শান্ত এবং গভীরভাবে চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তোলে। এই কারণেই যখন আমরা রতন টাটার জীবনের দিকে তাকাই, তখন দেখি তিনি শুধু একজন সফল শিল্পপতি নন, তিনি এমন একজন মানুষ যিনি নিজের ব্যক্তিগত সংগ্রামকে শক্তিতে পরিণত করেছেন এবং সেই শক্তি দিয়ে পুরো প্রতিষ্ঠান, এমনকি দেশের শিল্প ভবিষ্যৎকে নতুন দিশা দেখিয়েছেন। তার জীবনের শুরুটা একেবারেই ব্যবসায়িক দুনিয়ার জন্য তৈরি ছিল না। রতন টাটা ছোটবেলা থেকেই ভেবেছিলেন তিনি একজন স্থপতি হবেন। সেই স্বপ্ন নিয়ে তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি শুধু বইয়ের জ্ঞানই পাননি, বরং সৃজনশীলতা, ডিজাইন, চিন্তাভাবনা এবং বাস্তব সমস্যার সমাধান করার দক্ষতা অর্জন করেন। পরে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে অংশগ্রহণ করেন, যেখানে তিনি ব্যবসা পরিচালনার আধুনিক ধারণা ও নেতৃত্বের কৌশল শিখেছিলেন। কিন্তু তখনও তিনি ভাবেননি যে একদিন তিনি ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠীর নেতৃত্ব দেবেন। 1962 সালে তিনি টাটা গ্রুপে যোগ দেন, কিন্তু কোনো উচ্চপদে নয়, একেবারে নিচু স্তর থেকে। তাকে সরাসরি অফিসের কেবিনে বসিয়ে দেওয়া হয়নি, বরং পাঠানো হয়েছিল কারখানার ফ্লোরে। টাটা স্টিলের সব ফ্লোরে তিনি সাধারণ কর্মীদের মতোই কাজ করতেন, গরম চুল্লির পাশে দাঁড়িয়ে মেশিনের শব্দের মধ্যে। তিনি শিখেছেন কিভাবে একটা কোম্পানি বাস্তবে চলে। তাকে কখনো বস হিসেবে আলাদা করে দেখা হয়নি, বরং একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করতে হয়েছে। এই অভিজ্ঞতাই তাকে ব্যবসার ভিত থেকে শেখার সুযোগ দেয়, যা পরবর্তীতে তার নেতৃত্বকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এরপর আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। 1991 সালে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন। এই সময়টা ছিল ভারতের জন্য এক পরিবর্তনের যুগ। দেশে শুরু হয়েছিল অর্থনৈতিক উদারীকরণ, বিদেশি কোম্পানি ঢুকছে, প্রতিযোগিতা বাড়ছে, পুরনো ব্যবসায়িক কাঠামো ভেঙে নতুন নিয়ম তৈরি হচ্ছে। এমন এক সময় তিনি দায়িত্ব নেন যখন শুধু কোম্পানি চালানো নয়, পুরো গ্রুপকে নতুন যুগের জন্য প্রস্তুত করা ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু পথটা সহজ ছিল না। গ্রুপের ভেতরেই অনেক সিনিয়র নেতা তার পরিবর্তনের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। তবুও তিনি ধীরে ধীরে ধৈর্য করে একের পর এক পরিবর্তন আনেন, কোম্পানিগুলোকে একত্র করেন, আধুনিক করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করেন। তার নেতৃত্বে টাটা গ্রুপ একেবারে দেশীয় কোম্পানি থেকে বিশ্বমঞ্চে উঠে আসে। তিনি বুঝেছিলেন যদি সত্যিই বড় হতে হয় তাহলে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাই তিনি একের পর এক সাহসী আন্তর্জাতিক অধিগ্রহণ করেন। ব্রিটেনের বিখ্যাত চা কোম্পানি টেটলি কিনে নেওয়া ছিল একটা বড় পদক্ষেপ, যা দেখিয়ে দেয় যে ভারতীয় কোম্পানিও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে। এরপর স্টিল সেক্টরে কোরকাস অধিগ্রহণ করে টাটাকে ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল ম্যাপে শক্ত জায়গা করে দেন। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জ্যাগুয়ার ল্যান্ড রোভারকে 2008 সালে কিনে নেওয়া।
অনেকেই তখন সন্দেহ করেছিলেন একটা ভারতীয় কোম্পানি কি সত্যিই এমন প্রিমিয়াম ব্র্যান্ড সামলাতে পারবে, কিন্তু সময় প্রমাণ করেছে এই সিদ্ধান্তই টাটাকে একটি সত্যিকারের গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছে। কিন্তু শুধু বড় বড় অধিগ্রহণ নয়, তার চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি ব্যবসাকে দেখতেন মানুষের জীবনে উন্নতির একটা মাধ্যম হিসাবে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো টাটা ন্যানো। একদিন বৃষ্টির মধ্যে একটা স্কুটারে পুরো পরিবারকে কষ্ট করে যেতে দেখে তার মাথায় এই ধারণা আসে, কেন এমন একটা গাড়ি তৈরি করা যাবে না যা সাধারণ ভারতীয় পরিবারও সহজে কিনতে পারে। এই ভাবনা থেকেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরির স্বপ্ন। ন্যানো বাজারে আসার পর প্রথমে সারা বিশ্ব তাকিয়েছিল। এটি শুধু একটা পণ্য ছিল না, এটি ছিল একটা সামাজিক ধারণা, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনকে ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষের জীবনকে নিরাপদ ও আরামদায়ক করতে। যদিও বাণিজ্যিকভাবে ন্যানো ততটা সফল হয়নি, কিন্তু এর ভাবনা ছিল বিপ্লবী। এটি প্রমাণ করেছিল উদ্ভাবন শুধু ধনী মানুষের জন্য নয়, এটা সবার জন্য হতে পারে। ব্যর্থতা, চাপ, সমালোচনা সবকিছুর মধ্য দিয়ে নিজের পথ তিনি তৈরি করেছেন। রতন টাটা এমন একজন মানুষ যিনি ভুলকে ভয় পাননি, কিন্তু নীতিকে কখনো ত্যাগ করেননি। টাটা ন্যানো ছিল তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি জনগণের গাড়ি যা সাধারণ ভারতীয় পরিবারকে সস্তায় নিরাপদ গাড়ির সুযোগ দেবে। ধারণাটি ছিল বিপ্লবী, কিন্তু বাজারে সেটি সেইভাবে সফল হয়নি। অনেকে এটিকে চিপ কার হিসেবে দেখেছিল, যা ব্র্যান্ড ইমেজকে প্রভাবিত করে। তবুও এটি তার সাহসী চিন্তার প্রমাণ, যেখানে তিনি লাভের চেয়ে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছিলেন। এর পাশাপাশি ব্রিটিশ স্টিল কোম্পানি কর্কাস অধিগ্রহণও প্রথম দিকে গর্বের বিষয় হলেও পরবর্তীতে তা আর্থিক চাপ তৈরি করে। বৈশ্বিক মন্দা ও বাজারে পরিবর্তনের কারণে এই ডিল টাটা গ্রুপের উপর বোঝা হয়ে দাঁড়ায়। অনেক সমালোচনা, প্রশ্ন ও চাপের মুখোমুখি হতে হয় তাকে। কোম্পানির ভেতরেও মতবিরোধ ছিল, সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল, কিন্তু এইসব পরিস্থিতিতেও তিনি কখনো শর্টকাট নেননি বা নিজের নৈতিকতা থেকে সরে আসেননি। ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই ভিন্ন মানুষ। তিনি কখনো বিয়ে করেননি, যদিও জীবনে একসময় লস অ্যাঞ্জেলেসে একটি গভীর সম্পর্ক ছিল যা শেষ পর্যন্ত সফল হয়নি। এই অভিজ্ঞতা তাকে আরও সংযত ও ব্যক্তিগত করে তোলে। তিনি সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রেখেছেন, কোনো আড়ম্বর, কোনো প্রদর্শন নয়। তার জীবনযাপন ছিল অবিশ্বাস্যভাবে সাধারণ। এত বড় শিল্পপতি হয়েও তিনি বিলাসিতা পছন্দ করতেন না, বরং তার হৃদয়ের এক বিশেষ জায়গা ছিল প্রাণীদের জন্য, বিশেষ করে কুকুরদের জন্য। মুম্বাই টাটা সদর দপ্তরে পথ কুকুরের জন্য আশ্রয় ও যত্নের ব্যবস্থা করা তার মানবিকতারই প্রমাণ। টাটা গ্রুপের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর বিশাল অংশে মুনাফা সরাসরি চলে যায় দাতব্য কাজে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন, এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে টাটা ট্রাস্ট বহু দশক ধরে কাজ করে যাচ্ছে। এটা শুধু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নয়, বরং এক ধরনের নৈতিক দায়িত্ব যা রতন টাটা নিজের বিশ্বাস থেকেই গড়ে তুলেছেন। তিনি সবসময় মনে করতেন ব্যবসা শুধু লাভ করার জন্য নয়, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। তার এই চিন্তাধারা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে তার বিখ্যাত কথায়, আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর বিশ্বাস করি না, আমি সিদ্ধান্ত নিই, তারপর সেটাকে সঠিক করে তুলি। এই কথাটাই আসলে তার পুরো জীবন দর্শকে তুলে ধরে। ঝুঁকি নেওয়া, ভুল থেকে শেখা এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তকে সফল করে তোলা, এটাই ছিল তার পথ। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে ভারত সরকার তাকে সম্মানিত করেছে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার দিয়ে, 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ। শুধু ভারতেই নয়, সারা বিশ্বজুড়ে তিনি অসংখ্য সম্মান ও স্বীকৃতি পেয়েছেন, যা প্রমাণ করে তার প্রভাব কতটা বিস্তৃত ছিল। 2012 সালে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেন, কিন্তু তার গল্প সেখানেই থেমে যায়নি। 2016 সালে টাটা গ্রুপের নেতৃত্বে যখন সংকট তৈরি হয়, তখন তিনি আবার ফিরে আসেন, অস্থায়ীভাবে দায়িত্ব নিয়ে পরিস্থিতি স্থিতিশীল করেন। যদিও তিনি সক্রিয়ভাবে নেতৃত্বে নেই, তবুও আজও তিনি একজন মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর প্রভাব রাখেন। রতন টাটার উত্তরাধিকার শুধু একটা বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য নয়, তিনি টাটা গ্রুপকে এক আন্তর্জাতিক শক্তিতে রূপান্তর করেছেন। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি প্রমাণ করেছেন সততা, বিনয় এবং দূরদর্শিতা দিয়ে বিশ্ব জয় করা যায়। ভারতে তিনি শুধু একজন শিল্পপতি নন, তিনি বিশ্বাসের প্রতীক, এমন এক নাম যার সঙ্গে মানুষ নির্ভরতা ও নৈতিকতার সম্পর্ক খুঁজে পায়। আজকের এই লাভকেন্দ্রিক পৃথিবীতে, যেখানে অধিকাংশ প্রতিষ্ঠান শুধু মুনাফার পেছনে ছুটছে, সেখানে রতন টাটা বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ, একটি উদ্দেশ্যের পথ। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই দেখতে। আশা করি ভালো লাগবে।